চীনকে ঠেকানোর ক্ষমতা কি ইউএস এর আছে? কারণ চীনের কাছে কি আছে সেটা হয়তো অনেকটাই তারা প্রকাশ্যে আনে না। সুতরাং চীনের একটা জাহাজে যদি আমেরিকার কোনো একটা মিসাইল গিয়ে পড়ে, চীন তো ছেড়ে দেবে না। তাহলে সেক্ষেত্রে চীনকে ঠেকাবে কি করে আমেরিকা? দেখো, আমেরিকা নিজেদের মনে করে যে দে আর দি মাইটিয়েস্ট ইন দি ওয়ার্ল্ড ফ্রম মিলিটারিলি। দেখো, আমেরিকান নেভি, আমেরিকান এয়ারফোর্স, আর্মি যদিও তাদের ছোট আর্মি, আমেরিকার সিনিয়র মোস্ট সার্ভিস হচ্ছে এয়ারফোর্স, তারপর নেভি, তারপর আর্মি হচ্ছে জুনিয়র মোস্ট সার্ভিস। কিন্তু তবুও আমেরিকার মিলিটারি মাইট আমেরিকা একটু প্রপাগেট করে এরকম করে যে তারা বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ। কিন্তু তুমি দেখবে, যেরকম রাইটলি বললে, চীন আর রাশিয়া তারা খুব একটা বেশি প্রপাগেট করে না। কিন্তু তাদের কাছে কি আছে না আছে, চীন কিন্তু এবারে যখন তাদের একটা প্যারেড হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু ইকুইপমেন্ট ডিসপ্লে করেছিল যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যে এই ধরনের ইকুইপমেন্ট তো আমরা চিন্তা করতে পারি না। তার মানে চীনের এই ধরনের ইকুইপমেন্ট তারা করে রেখেছে। তারা একটা কন্টিনিউয়াস প্রসেস, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এত অ্যাডভান্সড দেশ, কিন্তু তারা সেটা বাইরে ডিসক্লোজ করে না। তো অবভিয়াসলি সেখানে আমেরিকা কিন্তু 10 বার চিন্তা করবে চীনের কোনো জাহাজের ওপরে হিট করার আগে, 10 বার চিন্তা করবে তার রিপরকাশন কি হবে। সিমিলারলি তারা এও চাইবে না যে রাশিয়ান বা ভারতবর্ষের জাহাজের ওপরে তারা হিট করুক। যদি হয় তাহলে এই তিনটে দেশ, চীন, রাশিয়া অ্যান্ড ভারতবর্ষ, এক হয়ে কিন্তু এই যুদ্ধের মধ্যে, বিশ্বযুদ্ধের ভারতের যুদ্ধে যাবার মতন এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? কারণ আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি, তারপরে এই মুহূর্তে বিশ্বের অর্থনীতিতে যেভাবে ধাক্কা লাগছে, ভারত কি আবার একটা যুদ্ধ শুরু করতে চাইবে? দেখো, আমরা বেসিক্যালি পিস লাভিং কান্ট্রি, আমরা চাই না কি কোনোভাবে যুদ্ধ শুরু করার। কিন্তু যদি ভারতবর্ষের ওপরে যুদ্ধ কেউ এনফোর্স করে তাহলে উই আর রেডি। আমেরিকার এগেইনস্টে যাবে ভারত? কেন যাবে না? যদি ইসরায়েলের এগেইনস্টে যাবে ভারত? কথা হচ্ছে যে ভারত হিট করবে, আমরা চুপ করে কিছু নেব না। আমাদের কিন্তু এমন একটা শক্তি আছে, আমরা উই আর দি 4th লার্জেস্ট নাও, সেই শক্তি দিয়ে কিন্তু আমাদের হিট করার ক্ষমতা আছে। কিন্তু আমরা চাইবো যে এটা যেন না করতে হয়। কিন্তু ভারতবর্ষের ওপরে যদি হিট হয়, তা আমাদের পলিসি এখন এরকম হয়ে গেছে যে ডোন্ট টেক এনিথিং লাইং ডাউন। যেটা ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল একটা দেশের সার্বভৌমত্বের ওপরে কেউ হিট করছে, সেটাকে আমরা সেভাবে নেব না, লাইং ডাউন নেব না, সেখানে আমরা হিট করব। সে ইরান, যেমন ইরান তো ওয়াজ নাথিং কম্পেয়ার টু আমেরিকান মাইট and combined American-Israeli might, but they have kept on fighting. সিমিলারলি ভারতবর্ষের মধ্যে আমাদের জনসাধারণের মধ্যে যখন এই ধরনের একটা সিচুয়েশান আসে, আমি দেখেছি সে 65 ওর 71 কার্গিল, যখন যেখানে যা হয়েছে, ভারতবর্ষের জনগণের মধ্যে এমন একটা উদ্দীপনা, এমন একটা জোশ চলে আসে যে উই ফাইট অ্যান্ড হিট দি এনিমি হার্ড। তা সেটা হবে। তা যার ফলে আমার মনে হয় আমেরিকা একটুখানি তারা ওই ডোনাল্ড ট্রাম্প কি বলে আর অন গ্রাউন্ড কি হয় ইজ ডাউটফুল। হয়তো কিছুদিন পরে দেখবে যে এই নেভাল ব্লকের ওপরে যদি একটা ফ্ল্যাগশিপের ওপরে ইরান হিট করতে পারে, আমি এখানে একটা তথ্য একটু দর্শকদের দেব যে গতকাল রাত থেকে তো 7:30 নাগাদ, মানে ইস্টার্ন টাইম 7:30 নাগাদ আমেরিকা এই ব্লকেট শুরু করেছে। কিন্তু তার মধ্যে সূত্র মারফত একটা খবর আমরা পাচ্ছি যে সেখানে বেশ কয়েকটা আমেরিকান জাহাজকে একেবারে সরাসরি ইরানের তরফ থেকে বলা হয়েছিল যে তারা যেন সেই জাহাজগুলো সরিয়ে নেয়, না হলে এর ফল ভুগতে হবে। এবং তারপর কিন্তু আমেরিকা সেই শিপগুলোকে সরিয়ে নিয়েছে। আমি এইখানে এরপরে তাহলে ইরান কি করবে? এই যে 4টে বন্দর আমরা দেখালাম, খার্গ আইল্যান্ড থেকে শুরু করে একেবারে বন্দর আব্বাস পর্যন্ত, জাস্ক পর্যন্ত, এই যে 4টে জায়গা, এখান থেকে ইরান কি করবে? ইরান কি তাহলে আমেরিকার এই ব্লকেটগুলোকে সরিয়ে দেবে? পলিসিটা কি নেবে ইরান? এইভাবে কি ব্লকেট সরানো যায়? দেখো, মিলিটারিলি ব্লকেড সরানো ইরানের পক্ষে একটু অসম্ভব, কিন্তু একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন, তারপর এই যে 3টে সুপার পাওয়ার, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, আর তার সঙ্গে নেটো কান্ট্রিও এক হয়ে যাবে, তারা যদি একটা প্রেশার আমেরিকার ওপরে দেয়, আরো বেশি প্রেশার দিতে হবে। হয়তো আমেরিকার ওপরে এমন একটা প্রেশার দিতে হবে থেকে
যে তোমাদেরও অস্তিত্ব, ডোন্ট থিঙ্ক দ্যাট ইট উইল বি সো ইজি ফর ইউ টু সার্ভাইভ। আর আমেরিকার ইন্টারনাল একটা মুভমেন্ট সেখানে এই ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট এগেন্স্টে, যে তুমি এই ব্লকেটকে সরাও, তাহলে এটা বিশ্বের ইকোনমিকে একটা ইকোনমিক ক্যাটাস্ট্রফিকের মধ্যে অলরেডি নিয়ে এসেছে, আরও এটা ব্যাক টু ওয়ার্স সিচুয়েশনের মধ্যে যাবে। সেটাই হচ্ছে পলিসি। কিন্তু একটা মিলিটারিলি যদি এই ব্লকেটকে সরাতে হয় তাহলে বিশ্বযুদ্ধ অবধারিত। তার কারণ আমেরিকান নেভাল মাইট প্লাস এয়ার ফোর্সের যে মাইট, সেটার এগেনস্টে ইরানের পক্ষে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করে এই ব্লকেটকে সরানো উইল বি ভেরি চ্যালেঞ্জিং। সেখানে সাপোর্ট দরকার, এই বিশ্বের সাপোর্ট দিয়েই কিন্তু এই ব্লকেটটাকে সরানো দরকার। আর যেই যে নেগোসিয়েশনটা হচ্ছিল সেটা রাশিয়ার কথা মেনে নেগোসিয়েশন টেবিলে বসে আবার এরা পুরো প্রবলেমটাকে রিজলভ করুক। আমার মনে হয় সেটাই হচ্ছে বিশ্বের পক্ষে সবথেকে ভালো পলিসি। চায়না এখন কি চাইবে? কারণ সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইরানের সঙ্গে চায়নার যে চুক্তি রয়েছে, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে এখান থেকে প্রায় 40% অয়েল এবং 30% এলএনজি এই রুটটা দিয়ে বেরিয়ে আসে। সুতরাং তাহলে কি এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল চায়না এবং ইউএসএ? দেখো, এটা যদি এই ব্লকেটটা বাই অ্যান্ড লার্জ চায়নার এগেনস্টেই, এমনিতে তো অঘোষিত শত্রু চায়না এবং আমেরিকা। চায়নার এগেনস্টে শুধু না, বিশ্বের যত দেশে অয়েল বা এনার্জি হরমুজ দিয়ে পাস হচ্ছিল তাদের ওপরে এর একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তার মানে আমেরিকার এই ব্লকেড পুরো বিশ্বযুদ্ধেরই মধ্যেই ঢুকিয়ে দিল, যে একদিকে আমেরিকার ইসরায়েল আর একদিকে সমস্ত দেশ, যেই দেশগুলোর মধ্যে। তাহলে এই পিস টকের নাটকটা করলেন কেন ডোনাল্ড ট্রাম্প? দেখো, এটা আমি নাটক ঠিক বলবো না। এটা যদি আমরা অ্যানালাইজ করি, একটা স্ট্র্যাটেজিক যেটা ব্রেক বলা হয়, সেটা হচ্ছে রিঅর্গানাইজেশন, রিইকুইপমেন্ট, রিসাপ্লাই, এই সমস্ত পুরো যে ফোর্সটা যেটা ইউজ হলো সেটাকে আবার রিকুপ করার জন্য একটা ব্রেক, একটা সময় নেওয়া হলো। সেকেন্ডলি, যে হয়তো একটা চেষ্টা হয়েছিল ইভেন চায়নার দিক থেকে আর আমেরিকার দিক থেকে, ইরানের দিক থেকে, যে যদি আমেরিকার ওই 15টা শর্ত মেনে নেয় ইরান, তাহলে যুদ্ধ শেষ হয়ে গেল। সেটা মানা হলো না। তা সেটা একটা ট্রায়াল হিসেবে আমেরিকা করলো, কিন্তু ম্যাক্সিমাম আমরা অ্যানালিসিস করেছিলাম যে এটা সাকসেস হবে না। আর সেটা আমরা দেখতে পেলাম। আর পাকিস্তানের এমন কোনো স্ট্রং পয়েন্ট নেই এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যে যুদ্ধ যে সে পাকিস্তান ইনফ্লুয়েন্স করতে পারে। তারা কোনো ইনফ্লুয়েন্সের কোনো, তারা একটা এজেন্টের কাজ করলো সেখানে।